সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। এবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দী বিনিময়ের প্রক্রিয়া পুনরায় শুরু হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে 23 জন ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বিভিন্ন কারাগার থেকে মুক্তিও দেওয়া হয়েছে। এর পরপরই ইসরায়েলি কারাগারগুলোতে থাকা শিশুর সংখ্যা কিংবা ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর নির্যাতন ও নিপীড়নের বিষয়গুলো নতুন করে আলোচনা এসেছে। ইসরায়েলি জেলগুলোতে কতজন শিশু আছে, অন্যান্য বন্দী কেমন সংখ্যক আছে কিংবা তারা কি অবস্থায় আছে তা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে। আল জাজিরার সেই রিপোর্টের আলোকে বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। গত 19 জানুয়ারি হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দুটি ধাপে এই পর্যন্ত কমপক্ষে 290 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করা হয়েছে। এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কারণে গাজায় 15 মাসের নিরবিচ্ছিন্ন বোমা বর্ষণের সমাপ্তি হয়েছে। অধিকৃত পশ্চিম তীরে কর্মরত রাইটস অর্গানাইজেশন আদামির প্রিজনার সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের মতে সাম্প্রতিক বন্দি বিনিময়ের আগে ইসরায়েলি কারাগারে 320 জন শিশুকে আটক রাখা হয়েছিল। প্রশ্ন হল, মানবাধিকার সব আইন ও প্রথাকে অগ্রাহ্য করে ফিলিস্তিনি শিশুদেরকে কেন সামরিক আদালতে বিচার করা হয়? 2016 সালে ইসরায়েল একটি নতুন আইন প্রণয়ন করে, যা 12 থেকে 14 বছর বয়সী শিশুদেরও অপরাধমূলক দায়বদ্ধ বলে গণ্য করে। এর মানে হল, এই বয়সের শিশুদেরও প্রাপ্তবয়স্কদের মতো বিচার করা যেতে পারে এবং কারাদণ্ড প্রদান করা যেতে পারে। এই আইন প্রবর্তনের আগে শুধুমাত্র 14 বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের কারাদণ্ড দেওয়া হতো। তবে শিশুটি 14 বছর বয়সে পৌঁছানোর আগে কারাদণ্ড কার্যকর করা যাবে না। এই নতুন আইনটি 2016 সালের 2 আগস্ট ইসরায়েলি সংসদ বা নেসেটে পাশ হয়। নেসেটের বিবৃতি অনুযায়ী এই আইনটি ইসরায়েলি কর্তৃপক্ষকে 14 বছরের নিচে থাকা সত্ত্বেও হত্যার চেষ্টা বা নরহত্যার মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত শিশুদের কারাগারে প্রেরণের অনুমতি দেয়। আইনের এই পরিবর্তনটি আনা হয়েছিল আহমেদ মানাসরা নামে একজন ফিলিস্তিনি শিশুর ঘটনাকে কেন্দ্র করে। 2015 সালে অধিকৃত পূর্ব জেরুজালেমে 13 বছর বয়সে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয় এবং নতুন আইন কার্যকর হওয়ার পর এবং তার 14তম জন্মদিন পার হওয়ার পর তাকে 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে আপিলের মাধ্যমে তার দণ্ড 9 বছরে কমানো হয়। সেভ দ্য চিলড্রেন নামক এনজিওর তথ্য অনুযায়ী গত 20 বছরে আনুমানিক 10,000 ফিলিস্তিনি শিশু ইসরায়েলি সামরিক কারাগারে আটক রাখা হয়েছে। শিশুদের গ্রেফতার করার কারণের মধ্যে রয়েছে পাথর নিক্ষেপ থেকে শুরু করে মাত্র 10 জনের একটি সমাবেশও অংশগ্রহণ করা কিংবা এমন কোনো কাজে সম্পৃক্ত হওয়া যা রাজনৈতিক হিসেবে বিবেচিত হতে পারে। প্রচণ্ডভাবে বিতর্কিত হওয়ার পরও ফিলিস্তিনি বন্দীদের বিচার এবং সাজা সামরিক আদালতেই হয়, কোনো বেসামরিক আদালতে নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েল তার দখলকৃত অঞ্চলে সামরিক আদালত ব্যবহারের অনুমতি পায়। ফিলিস্তিনি ভূখণ্ডে একটি দ্বৈত আইন ব্যবস্থা বিদ্যমান, যেখানে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বসবাসরত ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ইসরায়েলি বেসামরিক আইনের অধীন আর ফিলিস্তিনিরা ইসরায়েলি সামরিক আইনের অধীনে পরিচালিত আদালতে বিচারের মুখোমুখি হন। আর এই সামরিক আদালতগুলোর বিচারিক প্রক্রিয়া পরিচালনা করেন ইসরায়েলি সৈন্য এবং অফিসারেরা। এর ফলে অনেক ফিলিস্তিনি ন্যূনতম বিচার বা আইনি প্রক্রিয়া ছাড়াই দিনের পর দিন, বছরের পর বছর কারাগারে বন্দী থাকেন। ইসরায়েলি কর্তৃপক্ষ হরহামেশাই সামরিক অভিযানে, বিশেষ করে রাতের টহল অভিযানগুলোতে ফিলিস্তিনি শিশুদের গ্রেপ্তার করে। আটক করে নিয়ে যাওয়ার পর তাদের অভিভাবক বা আইনজীবীর উপস্থিতি ছাড়াই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, বিচারকের সামনে হাজির করার আগেই দীর্ঘ সময় আটকে রাখে এবং 12 বছর বয়সী শিশুদের দীর্ঘকালীন বিনা বিচারেও আটকে রাখে। 2017 সালে অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস ইন ইসরায়েলের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরের 3/4 ফিলিস্তিনি শিশুকেই আইনি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আটক রাখা হয়,
যেখানে ইসরায়েলি শিশুদের ক্ষেত্রে এই হার 20%-এরও কম। অন্যদিকে ইসরায়েল ভিত্তিক মানবাধিকার সংস্থা হামাওকের জানিয়েছে 2020 সালে কারাগারে আটক শিশুদের প্রতি 2 সপ্তাহে তাদের পরিবারের সাথে মাত্র 10 মিনিটের ফোন আলাপ করার অনুমতি দেওয়া হতো। ইসরায়েল সর্বশেষ শনিবার যুদ্ধবিরতি চুক্তির অধীনে যে 200 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে তার মধ্যে 120 জন আজীবন কারাদণ্ড ভোগ করেছিলেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে 2 জন শিশু ছিল, তাদের বয়স 15 বছর। এর মধ্যে সবচেয়ে বয়স্ক বন্দী ছিলেন মোহাম্মদ আল তোস, যার বয়স 69 বছর। তিনি 1985 সালে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার সময় প্রথম গ্রেফতার হয়েছিলেন এবং 39 বছর কারাগারে কাটিয়েছেন। এর আগে প্রথম দফা বন্দি বিনিময়ে যে 90 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল তার মধ্যে 69 জন নারী এবং 21 জন শিশু ছিল। এই 90 বন্দির মধ্যে মাত্র 8 জনকে 2023 সালের 7 অক্টোবর হামাসের অপারেশন আল-আকসা ফ্লাডের আগে গ্রেফতার করা হয়েছিল। কিছু ফিলিস্তিনি বন্দী এমন আছেন যারা 3 দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলি কারাগারে আটক রয়েছেন। বিশিষ্ট ফিলিস্তিনি মুক্তিকামী নেতা ও পশ্চিম তীরের ফাতাহ আন্দোলনের কো-ফাউন্ডার মারওয়ান বারঘৌতি 22 বছর ধরে কারাগারে রয়েছেন। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হল হামাস ইসরায়েলি কাউকে জিম্মি করা ছাড়া এই ধরনের বন্দীদের মুক্তি করতে পারে না। ইসরায়েলি কারাগারে গিয়ে ফিলিস্তিনি কারো তাদের স্বজনদের সাথে দেখা করার সুযোগ নেই, আইনি প্রক্রিয়া অনুসরণ করারও কোনো সুযোগ নেই। তাই ইসরায়েলের উপর চাপ দেয়া ছাড়া এই মানুষগুলোকে মুক্ত করার আসলে ভিন্ন কোনো উপায়ও নেই। আর এই কারণেই বাধ্য হয়ে হামাসকে ইসরায়েলিদের জিম্মি করার কৌশল অবলম্বন করতে হয়। হামাসের সর্বশেষ রাজনৈতিক ব্যুরোর প্রধান ইয়াহিয়া সিনওয়ারও 2011 সালে 22 বছর কারাভোগের পর মুক্ত হয়েছিলেন এরকম একটা বন্দি বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহযোগী অধ্যাপক তামের কারমাউত আল জাজিরাকে বলেন, বন্দি মুক্তি এই ভিকটিম পরিবারগুলোর জন্য একটি বড় স্বস্তি, যদিও এই প্রক্রিয়াটি ইসরায়েলি দখলের ভয়াবহ বাস্তবতায় ঘটছে। ভালো হতো যদি সংঘাতের স্থায়ী সমাপ্তি হতো এবং বড় একটি চুক্তির মাধ্যমে আটক সব বন্দীরা মুক্তি পেতেন। তবে বাস্তবে তেমনটা হয়নি। যখন একদিকে এই বন্দি মুক্তি প্রক্রিয়া চলছে, তখনও গোটা ফিলিস্তিন জুড়েই ইসরায়েলের দখলদারিত্ব চলছে। তবে যারা মুক্তি পাচ্ছেন সবাই কিন্তু হামাসের সদস্য নয়, সবাই গাজার অধিবাসীও নয়। অনেকেই ফাতাহ দল করতেন এবং তাদের নিবাসও পশ্চিম তীরে। এটি হামাসের বদান্যতা যে তারা যখন এরকম কোনো বন্দি মুক্তির উদ্যোগ নেয় তখন তারা দলীয় পার্থক্যকে বিবেচনায় নেয় না। হামাসের এই ঔদার্যতা গোটা ফিলিস্তিনে হামাসের জনপ্রিয়তা আরও বৃদ্ধি করেছে, কারণ মুক্তিপ্রাপ্ত বন্দী এবং তাদের স্বজনেরা সবাই হামাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা কখনো মুক্তি পাবেন এমন আশাও তারা ছেড়ে দিয়েছিলেন। মুক্তি পাওয়ার পর তারা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেছেন যে হামাসের কৌশলই সঠিক, আর সে কারণেই আজ তারা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছেন। সর্বশেষ গত রোববারের তথ্য অনুযায়ী গাজা এবং পশ্চিম তীর থেকে আটক প্রায় 10,400 ফিলিস্তিনি এখনও ইসরায়েলি কারাগারগুলোতে আটক রয়েছেন। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে প্রতি 5 জন ফিলিস্তিনির মধ্যে একজন কখনো না কখনো গ্রেপ্তার ও অভিযোগের সম্মুখীন হয়েছেন। পুরুষদের জন্য এই হার মহিলাদের তুলনায় দ্বিগুণ। প্রতি 5 জন পুরুষের মধ্যে 2 জন গ্রেপ্তার ও মিথ্যা অভিযোগের শিকার হয়েছেন। ইসরায়েলে 19টি কারাগার রয়েছে এবং পশ্চিম তীরের অধিকৃত অঞ্চলে আরও একটি কারাগার রয়েছে যেখানেও ফিলিস্তিনি বন্দীরা আটক রয়েছেন। 2023 সালের অক্টোবর মাস থেকে ইসরায়েল মানবাধিকার সংস্থাগুলিকে কারাগার পরিদর্শন বন্ধ করে দিয়েছে। তাই সেখানে আটক মানুষদের সংখ্যা এবং অবস্থার সঠিক ধারণা পাওয়া এখন সত্যিই কঠিন। মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীরা জানান, 7ই অক্টোবরের আগে এবং পরে তাদের পিটিয়ে অত্যাচার করে এবং অপমানিত করা হয়েছে। এই 10,000 আটকের বাইরেও ইসরায়েলে 3,376 ফিলিস্তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের আওতায় আটক হিসেবে রয়েছেন। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন হল এমন সব বন্দীরা যাদেরকে অভিযোগ বা বিচারিক প্রক্রিয়া ছাড়াই বন্দী রাখা হয়।
অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের আওতায় মহিলা এবং শিশুরাও রয়েছে। কেন তাদেরকে আটক করা হয়েছে এর কোনো কারণ জানতে দেওয়া হয় না। ইসরায়েলিরা দাবি করে আটকের নেপথ্যে অভিযোগের সপক্ষে তাদের কাছে প্রমাণ রয়েছে, তবে ভিকটিমের আইনজীবী এবং পরিবারের সদস্যরা সেই প্রমাণ দেখতে চাইলেও তাদেরকে তা দেখতে দেওয়া হয় না। 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই অমানবিক ব্যবস্থাগুলো চালু রাখা হয়েছে, যা নিয়ে বিশ্বের কোনো মহল থেকে পর্যাপ্ত আপত্তিও তোলা হয় না। সবচেয়ে অমানবিক বিষয় হলো এতটা অমানবিক পন্থায় আটক ব্যক্তিদের আটকাদেশ ইসরায়েলি বাহিনী চাইলে বারবার নবায়ন করতে পারে, অর্থাৎ তাদেরকে আটক করে রাখার সময়সীমা অসীম এবং বছরের পর বছরও কোনো জবাবদিহিতা ছাড়াই এই আটকাদেশ অব্যাহত থাকতে পারে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের আওতায় এখনও 41 জন শিশু এবং 12 জন মহিলা আটক রয়েছে বলেও জানা যায়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।